হ্যালো আমেরিকায় আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করব এবং এই ট্রান্সফর্মার টপিকটি সাধারণত নবম দশম শ্রেণীতে যেমন আলোচনা করা হয়েছে তার পাশাপাশি এটি একাদশ দ্বাদশ শ্রেণীতেও কিন্তু আলোচনা করা হয়েছে এবং এই ট্রান্সফর্মার টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা অনার্স লেভেলের ইলেকট্রিক্যাল লেভেলে যে সাবজেক্টগুলো আছে তার পাশাপাশি কম্পিউটার সায়েন্স বা আইটি এই সাবজেক্টগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে অনার্স লেভেলে দেখা যাচ্ছে যে এই টপিকের উপরে কিন্তু বিভিন্ন কোর্স আছে এবং তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যালও আছে। ইভেন আমি নিজে কিন্তু ফার্স্ট ইয়ারে এই ট্রান্সফর্মারের উপরে প্র্যাকটিক্যাল করেছিলাম, তারপরে প্রেক্ষিতে এই কথাটি বললাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সফর্মার জিনিসটা আসলে কি। এটা খুব সিম্পল একটা ব্যাপার, বুঝতে পারলে খুব সহজ। তো ট্রান্সফর্মারটা হচ্ছে জাস্ট এটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে অথবা লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করে, প্রয়োজনের উপর ভিত্তি করে এটা কাজ করে। অর্থাৎ আমার যদি কখনো হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করার দরকার হয় তাও আমি ট্রান্সফর্মার ইউজ করব, আবার লো ভোল্টেজকে যদি হাই ভোল্টেজ করার দরকার হয় তাও আমি ট্রান্সফর্মার ইউজ করব। আচ্ছা, এখন একই সাথে সাথে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা একই ট্রান্সফর্মারের পক্ষে সম্ভব না। অর্থাৎ ট্রান্সফর্মার গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার। একটা ট্রান্সফর্মারের নাম হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, আর একটা ট্রান্সফর্মারের নাম হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এই যে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ আপ, আপ মানে কি? আপ মানে কিন্তু বাড়ানো, বৃদ্ধি করা। তো এই স্টেপ আপ ট্রান্সফর্মারটা যে কাজ করে সেটা হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করে। ওকে, আচ্ছা, তার পাশাপাশি স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা, ডাউন মানে কি? নামায় দেওয়া বা কমানো। সেক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা কি করে? হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে দেয়, অর্থাৎ ডাউন করে দেয়। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে দুটো চিত্র ড্র করেছি। একটা চিত্র হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারের এবং একটা চিত্র হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে চিত্রগত পার্থক্যটা আসলে কি ট্রান্সফরমারের। তো এখানে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর স্টেপ ডাউন দুটো ট্রান্সফরমারে দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট একটা চতুর্ভুজ আকৃতির আমরা একটা শেপ এঁকে রেখেছি। প্রথমে এই দাগগুলোকে আমরা যদি নোটিস না করি, জাস্ট আমরা এই শেপটাকে যদি চিন্তা করি, তো এটা কিন্তু একটা জাস্ট লোহার শেপ, কাঁচা লোহার শেপ। এখানে কাঁচা লোহা বলতে বোঝানো হচ্ছে একদম খাঁটি লোহা, এর মধ্যে অন্য কোনো ভেজাল নেই। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটা লোহার শেপ। এই লোহার শেপে এই যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এই দাগগুলো হচ্ছে তামার তার। হ্যাঁ, তামার তারের প্যাচ, এবং তামার তার দিয়ে এটাকে পেঁচানো হয়েছে। এটা একটা কয়েল মতো তৈরি করা হয়েছে এবং এরকম কয়েল কিন্তু আমরা ফ্যানের মধ্যে দেখতে পাই বা বিভিন্ন রকম ডিভাইস, মোটরের মধ্যে দেখতে পাই, জেনারেটরের মধ্যে দেখতে পাই। এরকম কিন্তু প্যাচ আছে, প্যাচ দেওয়া আছে, যেটাকে কয়েল বলা হয় ইলেকট্রনিক্সের ভাষায়। আচ্ছা, এখন এই যে স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার, এখানে দেখা যাচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারে যে আমরা এই পার্টটা আর এই পার্টটা বা যে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য কুণ্ডলী, এই অংশটুকুকে। ওকে, এই অংশটুকুর নাম হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী। স্টেপ ডাউনের ক্ষেত্রেও কিন্তু তাই, এইটুকু হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী। আচ্ছা, আর এই অংশটুকু যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে গৌণ কুণ্ডলী। এই যে এটা হচ্ছে আমাদের গৌণ কুণ্ডলী। তো মুখ্য কুণ্ডলীকে এটাকে প্রাইমারি কয়েল বলা যায়, তার জন্য এই প্রাইমারির প্রথম অক্ষর পি বলে এটাকে পি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। একইভাবে সেকেন্ডারি যেটা বা গৌণ কুণ্ডলী যেটা, এই গৌণ কুণ্ডলীটাকে সেকেন্ডারি কুণ্ডলী বলা হয়, তাই এটাকে এস দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। একইভাবে স্টেপ ডাউন ট্রান্সফরমারও তাই, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে আমাদের এস। আচ্ছা, এখন স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের বেসিক্যালি যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, সেই পার্থক্যটা যেটা আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে, সেই পার্থক্যটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা আমরা এখানে কম দিয়েছি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা আমরা বেশি দিয়েছি। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক বেশি আর গৌণ কুণ্ডলীর পাক হচ্ছে কম। জাস্ট এইটুকুই কিন্তু পার্থক্য। ওকে, এখন আমি একটু আগে যেটা বললাম যে স্টেপ আপ ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এদের বেসিক কাজটা হচ্ছে, আপের কাজ হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা, আর ডাউনের কাজ হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা। কিন্তু শুধুমাত্র এই যে ভোল্টেজেরই পরিবর্তন করে তা কিন্তু নয়, এই ভোল্টেজের সাথে সাথে সে কারেন্টের পরিবর্তনটাও করে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে বলি যে স্টেপ আপটা কি করতেছে, লো ভোল্টেজকে, বা আমি বাংলায় যদি লিখি কম ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ করতেছে।
আচ্ছা, এখন এটা যেহেতু কম ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ করে, তাই এটা যে কাজ করবে সেটা হচ্ছে যেখানে ভোল্টেজ কম থাকবে আমাদের সেখানে কারেন্ট থাকবে হাই, অর্থাৎ এখানে কারেন্ট থাকবে উচ্চ। উচ্চ কারেন্টকে এ কম কারেন্টে বা লো কারেন্টে কনভার্ট করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা কিন্তু খুব সহজ। প্রথমে আমি যেটা বললাম স্টেপ আপ, আপ মানে বৃদ্ধি করা, কি বৃদ্ধি করে? ভোল্টেজ বৃদ্ধি করে। তাহলে এটা কম ভোল্টেজকে হাই ভোল্টেজ করে দিচ্ছে বা লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করে দিচ্ছে। এখন এই যে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করতেছে, এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে এই কুণ্ডলীতে বা এই বর্তনীটাতে উচ্চ কারেন্টটা একই সাথে সাথে লো কারেন্টে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট কমবে, আর ভোল্টেজ যদি কমে তাহলে কারেন্ট বাড়বে। তাহলে এইখানে আমরা শিখেছিলাম যে স্টেপ আপ কম ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ করে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি উচ্চ ভোল্টেজ, এটা হয়ে যাবে কম ভোল্টেজ। তাহলে যেহেতু আমাদের প্রাইমারিতে আছে উচ্চ ভোল্টেজ, তাহলে অবশ্যই এখানকার কারেন্ট হবে কম কারেন্ট, এটাকে সে কি করে দেবে? উচ্চ কারেন্টে কনভার্ট করবে। তাহলে ওভারঅল ট্রান্সফরমারের বেসিকটা হচ্ছে, আমরা প্রথমে এটা মনে রাখবো স্টেপ আপ, নামের সাথে সাথে সেটা মনে রাখবো কম স্টেপ আপ মানে ভোল্টেজ বাড়াবে, তার মানে কম ভোল্টেজকে হাই ভোল্টেজ করে দেবে বা লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করবে, এবং তার পাশাপাশি সে কারেন্টটাকে কমিয়ে দেবে, অর্থাৎ উচ্চ কারেন্টটাকে লো কারেন্ট করে দেবে। এবং এখানে যেহেতু স্টেপ ডাউনটা ভোল্টেজ কমিয়ে দিচ্ছে, সুতরাং সে কারেন্টকে কি করে দেবে? হাই করে দেবে। এটাই হচ্ছে ট্রান্সফরমারের বেসিক সংজ্ঞা। আমাদের পরীক্ষায় যদি আসে স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে, স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে, আমরা কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবো। তোমাদেরকে আমি জাস্ট একটা সিম্পল एग्जांपल দিই যে এই ট্রান্সফরমারটা আমরা ভোল্টেজ হাই লো করার ক্ষেত্রে কোথায় ইউজ করতেছি। তো আমরা তোমরা আমাদের বাসাবাড়িতে সবাই তো কারেন্টের লাইন আছে, মিটার আমরা মেইন লাইন থেকে কিন্তু কারেন্ট টেনে নিয়ে এসেছি, তাই না? আচ্ছা, তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে আমরা যে সমস্ত ডিভাইস চালাই, লাইক ফ্যান, ভালভ বা টেলিভিশন, ফ্রিজ, এইগুলা ম্যাক্সিমাম 220 ভোল্ট লাইন নিতে পারে। তুমি একটা ভালভ কিনতে চাও, ওর গায়ে লেখা আছে দেখবা যে 60 ওয়াট বা 15 ওয়াট 220 ভোল্ট, অর্থাৎ এটা সর্বোচ্চ 220 ভোল্ট নিতে পারে। তবে কিছু কিছু জায়গায় 230-40 হয়, সেটা আলাদা। কিন্তু আমাদের যে মেইন লাইন, অর্থাৎ যেখান থেকে আমরা লাইনটাকে টেনে নিয়ে আসি, বিদ্যুতের খুঁটি যেটাকে বলি, সেখানকার ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট। বিভিন্ন মুভিতেও কিন্তু আমরা এই জায়গাকে ইউজ করি 440 ভোল্ট, মানে কি হাই ভোল্টেজ। এখন এই বিদ্যুতের খুঁটি থেকে আমাদের তার দিয়ে টেনে এনে আমরা যে ভোল্টেজটা নিচ্ছি, এই ভোল্টেজটা যদি আমাদের বাসাবাড়িতে ঢোকে, মানে 440 ভোল্ট ঢোকে, তাহলে আমাদের বাসাবাড়ির টেলিভিশন, ফ্যান, ফ্রিজ প্রত্যেকটা ডিভাইস মার খেয়ে যাবে, পুড়ে যাবে, কারণ ভোল্টেজ অনেক হাই। আমাদের ডিভাইস 220 ভোল্টের বেশি নিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, মাঝে মাঝেই কয়েকটা জায়গাতে আমরা ট্রান্সফরমার বসিয়ে দিই। মাঝে মাঝে আমরা বলি ট্রান্সমিটার মার খাইছে। আসলে ট্রান্সমিটার কথাটা কিন্তু ট্রান্সফরমার থেকে ট্রান্সমিটার কথাটা আসছে। এই ট্রান্সফরমারের কাজটা হচ্ছে আমাদের মেইন লাইনে যে 440 ভোল্ট, এই 440 ভোল্টটাকে কনভার্ট করে সে 220 ভোল্ট করে দিচ্ছে। তাহলে এখানে দেখো হাই ভোল্টেজটা কিন্তু লো ভোল্টেজ হয়ে যাচ্ছে। এখানেও তাই স্টেপ ডাউন কি করতেছে? উচ্চ ভোল্টেজকে লো ভোল্টেজ করে দিচ্ছে। তাহলে ট্রান্সফরমারের গুরুত্ব কতটা, এটা কতটা প্রয়োজন আমাদের, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এই ট্রান্সফরমারে যে ব্যাপারগুলো দেখব সেটা হচ্ছে, এখানে আমরা কয়েকটি রাশির নাম লিখে রেখেছি। তার মধ্যে একটা হচ্ছে ইপি, এনপি, আইপি। এখানে পিটা সবার ক্ষেত্রে কমন। পি মানে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলীকে ইন্ডিকেট করতেছে। ই মানে বোঝাচ্ছে ভোল্টেজ, এটা ভোল্টেজকে নির্দেশ করতেছে। এন নির্দেশ করতেছে পাক সংখ্যা, মানে এখানে যে পাক দেওয়া আছে সেই পাকের সংখ্যা। আর আইটা নির্দেশ করতেছে আমাদের কারেন্ট। ওকে, আমরা ইতিমধ্যে ট্রান্সফরমারের সংজ্ঞাতে কিন্তু ভোল্টেজ আর কারেন্ট এই দুইটার সাথে পরিচিত হয়েছে, অর্থাৎ ইপি আর আইপি সাথে পরিচিত হয়েছি। যেহেতু আমাদের এখানে পাকটা আমরা দেখতে পাচ্ছি, পাকের সাথে কিন্তু ভোল্টেজ কারেন্টের একটা সম্পর্ক আছে, তার উপর ভিত্তি করে এখানে আমরা পাকটাকে ধরবো এনপি। একই সাথে সাথে গৌণ কুণ্ডলীতে সবগুলো এলিমেন্ট এস, এটা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এটা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, এটা গৌণ কুণ্ডলীর কারেন্ট। এখানেও একই রকম ব্যাপারটা, জাস্ট তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নিলেই ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা,
এবার আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখব যে এই যে ভোল্টেজ, পাক সংখ্যা আর কারেন্ট এদের মধ্যে পরস্পর সম্পর্কটা কি। তো চলো সেটা একটু দেখা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেপ আপ ট্রান্সফরমারে আমরা যদি ফার্স্টে ডেফিনিশন অনুসারে জানি যে স্টেপ আপ কি করবে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করবে, সুতরাং ইপি এর মানটা হবে কম। এখানে আমি যদি লিখি ইপি লেস দ্যান ইএস, স্টেপ আপের ক্ষেত্রে অর্থাৎ ইএস এর ভ্যালুটা বেশি হবে। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো যে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কিন্তু কম আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি, সুতরাং চিত্র অনুসারে আমি লিখতে পারি এনপি লেস দ্যান এনএস। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা সম্পর্ক পাচ্ছি। যদি আমি স্টেপ ডাউনটাকে অ্যানালাইসিস করি তাও কিন্তু একই রকম। স্টেপ ডাউন কি করবে, ডাউন হচ্ছে ভোল্টেজটাকে কমিয়ে দেবে, সুতরাং এখানে ইপি এর মানটা আমাদের বেশি হবে আর ইএস এর মানটা আমাদের কম হবে। একই সাথে সাথে দেখো এনপি এর মানটা এখানে বেশি, দেখাই যাচ্ছে পাক অনেক বেশি আর এনএস এর পাক অনেক কম, অর্থাৎ এখানে এনপি টা বেশি হবে, এনএস টা কম হবে। তো এই দুইটার উপর ভিত্তি করে আমরা একটা সূত্র কিন্তু নিজেরাই তৈরি করে ফেলতে পারি। সেই সূত্রটা হচ্ছে পাক সংখ্যার সমানুপাতিক ভোল্টেজ। ঠিক আছে, অর্থাৎ যদি ভোল্টেজ বেশি হয়, যেমন এখানে ইএস বেশি তাই এনএস ও বেশি, আবার ইপি কম তাই এনপি ও কম, তার মানে এদের পরস্পরের মধ্যে কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটাও বাড়বে, একটা কমলে আরেকটাও কমবে। সুতরাং এখানে যেহেতু ইএস বাড়লে এনএস ও বাড়তেছে, ইপি বাড়লে এনপি ও বাড়তেছে, তাহলে আমি এভাবে একটু বলতে পারি দুইটার উপর ভিত্তি করে ইপি সমানুপাতিক এনপি। পদার্থবিজ্ঞানে আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক মান ধরতে পারি, পারি না? তো সেক্ষেত্রে দেখো আমি লিখতে পারি ইপি সমান ধ্রুবক ইনটু এনপি। এবার ম্যাথমেটিক্যালি আমি এটাকে লিখতে পারি ইপি বাই এনপি ইজ ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা, একইভাবে যদি আমি গৌণ কুণ্ডলীটাকে অ্যানালাইসিস করি তাহলে আমি লিখতে পারি ইএস সমানুপাতিক এনএস, ইএস সমান ধ্রুবক ইনটু এনএস, বা ইএস বাই এনএস ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটাকে দিলাম সমীকরণ 1, এটাকে দিলাম সমীকরণ 2। এখন দেখো 1 আর 2 নম্বর সমীকরণে দুই পাশে একটা কমন জিনিস আছে ধ্রুবক। তাহলে ধ্রুবক ধ্রুবককে যদি আমরা ইকুয়াল করি তাহলে 1 আর 2 কে পর্যালোচনা করে আমরা লিখতে পারি যেহেতু এটা ইকুয়াল, সুতরাং ইপি বাই এনপি ইজ ইকুয়াল টু ইএস বাই এনএস। ওকে, বা এটাকে যদি আমি একটু এভাবে লিখি ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। আশা করি তোমাদের কারো কোনো আপত্তি নেই। তাহলে আমরা ভোল্টেজের সাথে পাক সংখ্যার সম্পর্কটা ম্যাথমেটিক্যালি কেমন হবে সেটা নির্ণয় করে ফেললাম। নেক্সট আমরা এখানে সংজ্ঞাতে শিখছি যে ভোল্টেজ যদি হাই হয় তাহলে ডাউনে গেলে ভোল্টেজ লো হয়ে যাবে, স্টেপ আপের ক্ষেত্রে, স্টেপ ডাউনের ক্ষেত্রে উল্টো, আর কারেন্টটা হবে ভোল্টেজের ঠিক উল্টো। এখন একটা ব্যাপার একটু জাস্ট চিন্তা করো, স্টেপ আপ কি করলো, লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করে দিল, তাই না? তো এই যে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করে দিল তাহলে ভোল্টেজটাকে যে বাড়ায় দিল। বা এখানে আমরা স্টেপ ডাউনে দেখলাম হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করলো, একটা एग्जांपल আমরা দিয়েছি। তো এখানে যে 440 ভোল্ট 220 ভোল্টে কনভার্ট হয়ে গেল, তাহলে বাদবাকি 220 ভোল্ট কোথায় গেল? দেখো এখানে এটা এমন কোন জিনিস না যে আমি বাজার থেকে এক প্যাকেট বিস্কিট কিনলাম, 4টা বিস্কুট খাইলাম আর বাদবাকি খাইতে পারলাম না তাই ফেলে দিলাম। এটা ম্যাথমেটিক্যাল ব্যাপার, এখানে ফেলে দেওয়ার কোনো অপশন নাই। সুতরাং বাদবাকি ভ্যালুটা অবশ্যই কোনো না কোনো জায়গাতে চলে গেছে। তো এই ভ্যালুটা কোথায় গিয়েছে? এই ভ্যালুটা গিয়েছে বেসিক্যালি কারেন্টে। কিভাবে? আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে স্টেপ আপের ক্ষেত্রে ভোল্টেজ লো, লো ভোল্টেজ হাই ভোল্টেজ হয়ে যায়, আর কারেন্টের ক্ষেত্রে কারেন্টটা হয়ে যায় হাই। মানে এটা যদি লো হয়, ইপি যদি লো হয় তাহলে আইপিটা হবে হাই। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে ইপিটা কমে যায় ইএস হয়ে, মানে ইপিটা বেড়ে যে ইএস হয়ে গেল, তারপরে যেটা হচ্ছে যে আইপিটা কমে আইএসটা, এখানে আইপিটা বেড়ে গেল আইএসটা কমে গেল। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা বলতে পারি আমাদের এখানে ইপিটা ছোট হবে, ইএসটা বড় হবে, আর কারেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের আইপিটা বড় হবে আর আইএসটা আমাদের
ছোট হবে। এই দুইটা সম্পর্কের উপর ভিত্তি করে যে ব্যাপারটা ম্যাথমেটিক্যালি হবে সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর মোট ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর মোট ক্ষমতা সবসময় সেম থাকবে বা একই থাকবে। অর্থাৎ আমি যদি বলি মুখ্য কুণ্ডলীর ক্ষমতা PP মানে পাওয়ার অফ P ইজ ইকুয়াল টু পাওয়ার অফ S, অলওয়েজ সেম হবে। এখন তোমরা চলতরিৎ চ্যাপ্টারটাতে শিখে আসছো যে পাওয়ার P is equal to VI, অর্থাৎ ভোল্টেজ আর কারেন্টকে গুণ করলে কিন্তু পাওয়ার পাওয়া যায়। এখানে ভোল্টেজ মানে কি, ভোল্টেজ বিও যায়, এখানে আমাদের ইও তাই। সেই ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাওয়ার ইজ ইকুয়াল টু মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ গুণ মুখ্য কুণ্ডলীর কারেন্ট। একইভাবে গৌণ কুণ্ডলীর পাওয়ার ইজ ইকুয়াল টু গৌণ কুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ ES গুণ IS। এবং এই দুইটার উপর ভিত্তি করে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে EP by ES is equal to IS by IP। তাহলে আমরা এখানে ভোল্টেজের সাথে কিন্তু কারেন্টের সম্পর্কটা নির্ণয় করে ফেলতে পারলাম ম্যাথমেটিক্যালি। আচ্ছা, এবার আমরা তৃতীয় সম্পর্কটা যদি নির্ণয় করি, তো তৃতীয় সম্পর্কটা কিন্তু খুব সহজ। দেখো আমি এখানে কিন্তু একটা ইকুয়েশন নির্ণয় করেছিলাম, এখানে একটা সূত্র আমি বা ইকুয়েশন একটা বের করেছি আমি। এই দুটো ইকুয়েশনে যদি আমরা একটা ব্যাপার খেয়াল করি, আমাদের কিন্তু এইটুকু এটা EP হবে EP by ES, আর এখানকার EP by ES এই দুটো কিন্তু আমাদের কমন। অর্থাৎ এই দুটো সমীকরণকে যদি আমরা সমন্বয় করতে চাই তাহলে আমরা EP by ES এখানকার EP by ES টাকে ইকুয়াল ধরে আমরা লিখতে পারি NP by NS is equal to IS by IP। ওকে, তাহলে আমাদের ট্রান্সফরমারের যে তিনটা বেসিক ফর্মুলা সূত্র অর্থাৎ EP by ES is equal to IS by IP, EP by ES is equal to NP by NS, এবং এই দুইটার উপর ভিত্তি করে NP by NS is equal to IS by IP টা কিভাবে আসলো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো আজকের এই ক্লাসটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে ট্রান্সফরমারের বেসিক বিষয় তো আমরা বুঝতে পারবোই, তার সাথে সাথে ট্রান্সফরমার রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আমাদের পরীক্ষায় আসে আমি আশা করছি সেই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো। এবং আগামী ক্লাসে আমরা চেষ্টা করব ট্রান্সফরমারের উপর ভিত্তি করে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করা, এবং আশা করছি আজকের এই ক্লাসটা নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী এবং তার পাশাপাশি অনার্স লেভেলের স্টুডেন্ট যারা আছে তাদের অনেক উপকারে আসবে, অন্তত বেসিক ধারণা লাভের ক্ষেত্রে। তো আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।